হ্যালো স্টুডেন্ট, সবাইকে বায়ো বাংলাতে স্বাগত। ভিডিও করার আগে সবাইকে বলবো যে গত 2 দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ শরীরটা অসুস্থ ছিল, সেই জন্য খুবই দুঃখিত। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর চতুর্থ অধ্যায়ের। আগের ক্লাসে পড়েছিলাম হচ্ছে ডারউইনবাদ। আজকে পড়ব ন্যায় ডারউইনবাদ এবং ডারউইনবাদের কিছু ত্রুটি ও তার তথ্যঘটিত কিছু প্রমাণ। তাহলে আমরা আজকে পড়ব হচ্ছে ডারউইনবাদ, নয়া ডারউইনবাদ। আজকে পড়ব হচ্ছে নয়া ডারউইনবাদ। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়ব হচ্ছে কি নয়া ডারউইনবাদ। নয়া ডারউইনবাদ বলতে কি বোঝায়, অর্থাৎ ডারউইন যে সমস্ত মতবাদগুলো দিয়েছিল সেই সমস্ত মতবাদগুলো বিভিন্ন বিজ্ঞানী, যেমন হচ্ছে দি ভাইসম্যান, গোল্ড স্মিথ, হুগো দাভিস, এরা কি করেছিল সেই মতবাদকে আবার নতুন ভাবে উপস্থাপিত করেছিল, অর্থাৎ সর্বসমক্ষে নতুন ভাবে উপস্থাপিত করেছে। সেই নতুন ভাবে উপস্থাপিত করাকেই বলা হয়ে থাকে নয়া ডারউইনবাদ। তাহলে নয়া ডারউইনবাদ বলতে আমরা কি বুঝি, তাহলে সেটা আবার লিখি। দেখো কি, বিজ্ঞানী ভাইসম্যান, তারপরে দা ভিস, তাহলে বিজ্ঞানী ভাইসম্যান, বিজ্ঞানী ভাইসম্যান, তারপরে হচ্ছে দা ভিস, তারপরে গোল্ড স্মিথ, তাই তো, প্রমুখ বিজ্ঞানীরা কি করেছিল, প্রমুখ বিজ্ঞানীরা ডারউইনবাদের যে মতবাদ দিয়েছিল সেটাকে আবার নতুন করে প্রমুখ বিজ্ঞানীরা ডারউইনবাদের ডারউইন ডারউইনের মতবাদকে আবার নূতন করে কি করলো, নূতন করে হচ্ছে বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হলো। একে বলা হয় নয়া ডারউইনবাদ। পরীক্ষায় 2 নম্বরে দেয় যে নয়া ডারউইনবাদ বলতে কি বোঝো, তাহলে আমরা এটা লিখে দেবো, ডারউইনবাদ। ঠিক আছে, তাহলে নয়া ডারউইনবাদ হচ্ছে ডারউইন যে মতবাদগুলো দিয়েছিল সেই মতবাদগুলো পরবর্তীকালে আবার বিভিন্ন বিজ্ঞানী, হুগো দাভিস, তারপরে ভাইসম্যান, গোল্ড স্মিথ, এরা কি করেছিল, সেইটাকে আবার নতুন করে একটা সিদ্ধান্তে উপনীত হলো এবং সেটাকে তথ্যকে বিশ্লেষণ করলো, নতুন ভাবে উপস্থাপিত করলো, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে নয়া ডারউইনবাদ। ঠিক আছে, এইবার ডারউইনবাদ যখন তার তত্ত্বগুলি প্রকাশিত করেছিল, সেই ডারউইনবাদ তত্ত্বটা প্রকাশিত করার পর তার মধ্যে কতগুলি ত্রুটি ছিল, যে ত্রুটিগুলো পরবর্তীকালে ধরা পড়েছে। তাহলে ডারউইনবাদের পরবর্তীকালে ত্রুটিগুলো কি কি যেগুলো ধরা পড়লো, সেই ত্রুটিগুলো হচ্ছে, তাহলে আমরা দেখবো হচ্ছে ডারউইনবাদের ত্রুটি। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ডারউইনবাদের ত্রুটি। ডারউইনবাদের ত্রুটি, কি কি ত্রুটি ছিল, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অংশটা। কারণ হচ্ছে ডারউইনবাদের ত্রুটি তোমাদের মাধ্যমিকে দিয়ে থাকে, সাধারণত 3 নম্বরে দেয় যে ডারউইনবাদের ত্রুটি লেখো এবং তার সঙ্গে
2 নম্বরে দেয় না, ডারউইনবাদ বলতে এই হচ্ছে টোটালি 5 থাকে। তাহলে ডারউইনবাদের ত্রুটিগুলো কি ছিল? ডারউইনের ক্ষুদ্র অস্থায়ী যে প্রকরণ ছিল সেই অস্থায়ী প্রকরণের উপর গুরুত্ব আরোপ করেছিল বেশি। ডারউইনের যে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট বৈশিষ্ট্যগুলির ওপরে বেশি গুরুত্ব আরোপ করেছিল। কিন্তু সাধারণভাবে এই প্রকরণগুলোর বংশগত উৎপত্তির কোনো ভূমিকাই ছিল না। তাহলে ডারউইন ছোট ছোট প্রকরণগুলির উপর বেশি গুরুত্ব আরোপ করেছিল, যেগুলি পরবর্তীকালে দেখা গেল যে এটি বংশগত প্রকরণের জন্য কোনো গুরুত্বই বহন করে না। তারপরে ডারউইনের একটা সূত্র ছিল ব্যবহার এবং অব্যবহারের সূত্র। তাহলে ডারউইনের মতবাদ ব্যবহার এবং অব্যবহারের ফলাফল বিশ্লেষণ এবং নিষ্ক্রিয় যে অঙ্গের উৎপত্তি হয়েছিল। তাহলে ডারউইনের ব্যবহার এবং অব্যবহার সূত্রের বিশ্লেষণ এবং নিষ্ক্রিয় অঙ্গের উৎপত্তি, এই উৎপত্তি সাধারণত কি হয় অঙ্গের উৎপত্তি কোনো কারণ ব্যাখ্যা করতে পারা যায় না, যে নিষ্ক্রিয় অঙ্গটা কিভাবে হয়েছিল সেই উৎপত্তির কোনো কারণ এখানে ব্যাখ্যা করা যায় না। তাহলে এক এক করে বলি আর লিখি। আর কি হয়েছিল? আর হয়েছিল হচ্ছে দেহস্থ কোষ এবং যৌনস্থ কোষের মধ্যে একটা প্রভেদ ছিল, সেই প্রভেদটা নির্ণয় করতে। তাহলে দেহস্থ কোষ এবং যৌনস্থ কোষের প্রভেদ হচ্ছে নির্ণয় করতে না পারায় তিনি মনে করেছিলেন এগুলো সাধারণত কোনো একটা ফ্যাক্টর বা প্রকৃতির খেলা, এগুলো ভাবে তিনি সেগুলোকে মনে করেছিলেন। তাহলে 1 নম্বর কি, ডারউইনের ক্ষুদ্র অস্থায়ী প্রকরণগুলি উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। 1 নম্বর হচ্ছে ডারউইনের ডারউইনের ক্ষুদ্র 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 প্রকরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, বিশেষ গুরুত্ব দিয়েছিলেন দিয়েছিলেন কিন্তু কি হয়, পরবর্তীকালে দেখা যায় যে এগুলি বংশানুসরণ না ঘটায়, কিন্তু পরবর্তীকালে এগুলি বংশানুসরণ না ঘটায় বংশানুসরণ না ঘটায় মানে এক বংশ থেকে অন্য বংশে যে বৈশিষ্ট্যটা, সেই বৈশিষ্ট্যটা না ঘটায় অভিব্যক্তি এদের কোনো ভূমিকাই ছিল না। ব্যক্তিতে এদের কোনো ভূমিকা ছিল না, এই হচ্ছে একটা হচ্ছে ত্রুটি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ত্রুটি। আর একটা কি, আর হচ্ছে ডারউইন দেহস্থ কোষ এবং যৌনস্থ কোষের ভিতরে 2 নম্বর হচ্ছে ব্যবহার এবং অব্যবহার। 2 নম্বর হচ্ছে ব্যবহার এবং অব্যবহারের ফলাফল বিশ্লেষণ। তাহলে ব্যবহার ও অব্যবহার ফলাফল বিশ্লেষণ এবং নিষ্ক্রিয় অঙ্গের উৎপত্তি। এবং কি হয়েছিল? নিষ্ক্রিয় অঙ্গের উৎপত্তি ব্যাখ্যা দিতে পারেনি, এই একটা কারণ। তাহলে দুটো কারণ হয়ে গেল। তারপরে কি, তারপরে হচ্ছে দেহস্থ কোষ এবং যৌনস্থ যে কোষ, ধরুন 3 নম্বর দেহস্থ কোষ যৌনস্থ কোষের প্রকরণের মধ্যে
দেহস্থ কোষ ও যৌনস্থ কোষের প্রকরণের মধ্যে প্রভেদ মানে পার্থক্য, ঠিক আছে। তাহলে প্রভেদ নির্ণয় করতে না পারায় করতে না পারায় তিনি এগুলিকে ফ্যাক্টর হিসাবে উল্লেখ করেন। ঠিক আছে, তাহলে তিনি এগুলিকে কি করলেন, ফ্যাক্টর হিসাবে উল্লেখ করলেন। তারপরে 4 নম্বর হচ্ছে জলজ প্রাণী থেকে কিভাবে স্থলচর প্রাণীদের উৎপত্তি ঘটেছে। 4 নম্বর, জলজ প্রাণী থেকে কিভাবে স্থলচর প্রাণীর উৎপত্তি ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারে না, তাই তো। তাহলে উৎপত্তি ঘটেছে হচ্ছে তার প্রাকৃতিক নির্বাচনে ব্যাখ্যা দিতে পারে না, তা প্রাকৃতিক ব্যাখ্যা দিতে পারেনি, ঠিক আছে। এই একটা 4 নম্বর। 5 নম্বর পয়েন্ট আর কি ছিল, আর হচ্ছে প্রকরণের উৎপত্তি কি ঘটে, তা ডারউইন। তাহলে প্রকরণের উৎপত্তি কিভাবে ঘটেছে, তা ডারউইন। অর্থাৎ প্রকরণের উৎপত্তি কিভাবে ঘটেছে তা ডারউইন ব্যাখ্যা দিতে পারেনি, এটা একটা কারণ। তারপরে কি হয়েছে, ডারউইনের জীবনকালে যখন জীবিত ছিল, 6 নম্বর, ডারউইনের জীবনকালে গ্রেগর জোহান মেন্ডেল যখন তিনি এই সূত্রগুলি আবিষ্কার করছে তখন গ্রেগর জোহান মেন্ডেল জীবিত ছিল এবং তিনি বংশগতি সম্পর্কিত কতগুলি সূত্র অর্থাৎ পৃথকীভবন সূত্র, স্বাধীন সঞ্চরণ সূত্র আবিষ্কার করেছিল। সেই সূত্রগুলিকে তিনি পর্যবেক্ষণ করেননি। তিনি কার সূত্র পর্যবেক্ষণ করেছিলেন, তিনি হচ্ছে বেন্ডিং থিওরি পর্যবেক্ষণ করেছিল, ফলে তার ভিতরে কিছু ত্রুটি দেখা গেছে। তাহলে কি লিখবো, হচ্ছে ডারউইনের জীবিতকালে কি হবে, গ্রেগর জোহান মেন্ডেল, তাই তো। গ্রেগর জোহান মেন্ডেলের জীবৎকালে গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতি সম্পর্কিত গ্রেগর জোহান মেন্ডেলের বংশগতির সূত্র পৃথকীভবন যে সূত্র পৃথকীভবন তিনি পর্যবেক্ষণ
করেননি, ঠিক আছে, তিনি পর্যবেক্ষণ করেননি। তিনি সাধারণত কার সূত্র পর্যবেক্ষণ করেছিলেন? বেল্ডিং থিওরি। ফলে পর্যবেক্ষণ করেননি, তিনি বেল্ডিং থিওরি পর্যবেক্ষণ করেন। ফলে তার সূত্রের মধ্যে কিছু ত্রুটি ধরা পড়ে, কিছু ত্রুটি বিদ্যমান, একটা কারণ। আর কি, ডারউইনের ছিলেন প্যানজির সমর্থক ছিলেন। তাহলে ডারউইন প্যানজির মতবাদের সমর্থক ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন 7 নম্বর, ডারউইন প্যানজির মতবাদের সমর্থক ছিলেন এবং তিনি বিশ্বাস করতেন যে প্রকরণগুলো, তিনি বিশ্বাস করতেন কি, যে জীবের বংশগতির ধারক হচ্ছে, আমরা তো জানি জিন, জীবের বংশগতির ধারক হচ্ছে অদৃশ্য কিছু অতি ক্ষুদ্র উপাদান। জীবের বংশগতির ধারক হলো অতি ক্ষুদ্র উপাদান, অদৃশ্য কিছু অতি ক্ষুদ্র উপাদান। ফলে তার মধ্যে বংশগতির যে সূত্রগুলি আবিষ্কার করেছিল, ফলে তার ভিতরে ত্রুটি দেখা দিয়েছিল। এই কয়েকটা পয়েন্ট। তাহলে বংশগতির ডারউইনের মতবাদের ত্রুটি বললে আমরা এই পয়েন্টগুলো লিখব, ঠিক আছে। এরপরে আমরা আজকে দেখব যে অভিব্যক্তি মতবাদের জন্য মেন্ডেল এবং ডারউইন দুইজন যে মতবাদ দিয়েছিল, তাদের ভিতরে কি কি পার্থক্য বিদ্যমান ছিল, অর্থাৎ মেন্ডেল এবং ডারউইন মতবাদের পার্থক্য। তাহলে এরপরে দেখবো আমরা হচ্ছে মেন্ডেল এবং ডারউইন মতবাদের পার্থক্য। মেন্ডেল ও ডারউইন মতবাদের পার্থক্য, অর্থাৎ তাদের মধ্যে কি কি পার্থক্য বিদ্যমান ছিল ডারউইন আর মেন্ডেলের পার্থক্যের মধ্যে। তাহলে এখানে তোমাকে বিষয় টিষয় কিছু লিখতে হবে না, শুধুমাত্র দুটো ঘর করবে, একটা হচ্ছে মেন্ডেল আর একটা হচ্ছে ডারউইন। তাহলে কি কি করবো, একটা হচ্ছে না মেন্ডেল না, সরি, ল্যামার্ক। মেন্ডেলের বংশগতি ল্যামার্ক, দুইজন বিজ্ঞানী ছিল, ল্যামার্ক ও ডারউইন। তাহলে এক জায়গায় লিখবো ল্যামার্ক আর এক জায়গায় লিখবো হচ্ছে ডারউইন। তাহলে ল্যামার্ক আর ডারউইন মতবাদের মধ্যে পার্থক্য ছিল। তাহলে প্রথমে ল্যামার্কের ভিতরে কি ছিল, ল্যামার্ক হচ্ছে জীব মাত্রই, অর্থাৎ প্রত্যেকটা জীব প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে, এটা বলেছিল হচ্ছে ল্যামার্ক। তাহলে এক নম্বর হচ্ছে জীব মাত্রই প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে।
সামঞ্জস্য রক্ষা করে, ঠিক আছে, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে, করে বেঁচে থাকে, সামঞ্জস্য রক্ষা করে বেঁচে থাকে এবং পরিবেশটা যখন পরিবর্তন হবে তারাও পরিবর্তন হবে। তাহলে পরিবেশের তারতম্য অনুযায়ী জীবের অভিযোজন, পরিবেশের বেশের তারতম্য অনুযায়ী জীব অভিযোজিত হয়, অভিযোজিত হয়ে থাকে, অভিযোজিত হয়ে থাকে। আর ডারউইন কি বললেন? ডারউইন হচ্ছে যেসব জীব জীবন সংগ্রামে জয়ী হয়, যেসব জীব জীবন সংগ্রামে জয়ী হয় তারাই কেবলমাত্র পরিবেশে টিকে থাকে, পরিবেশে টিকে থাকে, ঠিক আছে। 2 নম্বর পার্থক্য হচ্ছে ব্যবহার এবং অব্যবহারের জন্য অঙ্গের পরিবর্তন ঘটে। তাহলে 2 নম্বর হচ্ছে ব্যবহার এবং অব্যবহারের জন্য, ব্যবহার ও অব্যবহারের জন্য কি হয়? ব্যবহার এবং অব্যবহারের জন্য কোনো অঙ্গের পরিবর্তন ঘটে, কোনো অঙ্গের পরিবর্তন ঘটে ঠিক আছে, ব্যবহার ও পরিবর্তন ঘটে এবং অর্জিত পরিবর্তনগুলো ও অর্জিত পরিবর্তনগুলো বংশানুসরণ হয়, বংশানুসরণ ঘটে, হলো। আর ওতে কি বলেছিল? অর্থাৎ জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের, 2 নম্বর, জীবন সংগ্রামের জন্য বিভিন্ন ধরনের ভেদ দেখা যায়, বিভিন্ন ধরনের ভেদ বা প্রকরণ দেখা যায় যা অভিব্যক্তির অন্যতম প্রধান কারণ, ঠিক আছে। তাহলে দুটো পার্থক্য। আর একটা পার্থক্য কি হচ্ছে, নিষ্ক্রিয় অঙ্গগুলি অতীতে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে সেটা কি হয়েছে? লুপ্ত হয়ে গেছে। এটা হচ্ছে ল্যামার বলেছিল। তাহলে দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি, 3 নম্বর, দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলো অতীতে ব্যবহৃত হতো কিন্তু বর্তমানে তা
তাহলে বর্তমানে কি হয়েছে, হচ্ছে বর্তমানে তার নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে, পরিণত হয়েছে, বর্তমানে সেটা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। আর ওটা হচ্ছে ডারউইন কি বলেছিল, দেহের নিষ্ক্রিয় অঙ্গগুলি সম্পর্কে যে মতবাদটা আছে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তাহলে 3 নম্বর, ডারউইন নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি, কোনো ব্যাখ্যা দিতে পারেনি, ঠিক আছে। তাহলে মাধ্যমিকে যদি কোশ্চেন আসে যে ল্যামার্ক এবং ডারউইনবাদের মধ্যে পার্থক্য লেখো, তাহলে আমরা এই 3টে পয়েন্ট দিয়ে দেবো, ঠিক আছে। এরপরে সাধারণত অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে অভিব্যক্তির সাপেক্ষে কতগুলি মতবাদের প্রমাণ আছে, হচ্ছে কতগুলি প্রমাণ, অভিব্যক্তির মতবাদের সাপেক্ষে কতগুলো প্রমাণ আছে। তার মধ্যে আছে শারীরবৃত্তীয় প্রমাণ, জীবাশ্ম ঘটিত প্রমাণ। আমরা আজকে যে প্রমাণ পড়ব, অর্থাৎ অভিব্যক্তি সম্পর্কে যে প্রমাণ, সেই প্রমাণটা পড়বো আজকে। এগুলো পড়বো জীবাশ্ম ঘটিত প্রমাণটা পড়বো। তাহলে জীবাশ্ম ঘটিত প্রমাণটা পড়ার আগে আমরা আগে জেনে নেব জীবাশ্ম কাকে বলে এবং কি জীবাশ্ম কিরকম হয়। সাধারণত দেখো, ভূ আলোড়নের ফলে পৃথিবী পৃষ্ঠে কি হয়েছিল, পৃথিবী পৃষ্ঠের সমস্ত জীবকুল চাপা পড়ে গিয়েছিল, মাটির নিচে চাপা পড়ে গেছিল। চাপা পড়ে যাওয়ার ফলে সেগুলো কিসে পরিণত হয়েছিল, সেগুলো সাধারণত কয়লাতে পরিণত হয়েছিল। কিন্তু দেখা যায় কি, যে পাললিক শিলাস্তরে যে সমস্ত উদ্ভিদ বা প্রাণীরা চাপা পড়ে গেছিল, সেই সমস্ত উদ্ভিদ বা প্রাণীদের হচ্ছে দেহ অংশের ছাপ বা ছাঁচ থেকে গেছিল কোথায়, পাথরের গায়ে বা শিলাস্তরের গায়ে ছাপ থেকে গেছিল। এই ছাপ বা ছাঁচকেই বলা হয়ে থাকে জীবাশ্ম, ঠিক আছে। তাহলে ছাপ বা ছাঁচকেই কি বলা হয়ে থাকে, জীবাশ্ম বলা হয়ে থাকে। তাহলে আমরা কি জীবাশ্ম কাকে বলবো, ভূগর্ভে সুদীর্ঘ কাল যাবৎ সংরক্ষিত আধুনালুপ্ত। তাহলে আমরা আগে দেখি জীবাশ্ম কাকে বলে, তারপরে প্রমাণ দেখব। জীবাশ্ম, তাহলে জীবাশ্ম কাকে বলে, ভূগর্ভ অর্থাৎ ভূপৃষ্ঠের নিচে ভূগর্ভের ভূগর্ভে সুদীর্ঘ কাল যাবৎ সংরক্ষিত আধুনালুপ্ত, মানে লুপ্ত হয়ে যায়নি, হচ্ছে আধুনালুপ্ত জীবদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত ছাপ বা ছাঁচকেই বলা হয়ে থাকে জীবাশ্ম। তাহলে জীবাশ্ম কাকে বলবো, তাহলে ভূগর্ভের সুদীর্ঘ কাল যাবৎ সংরক্ষিত, ভূগর্ভে সুদীর্ঘ কাল যাবৎ সংরক্ষিত, আধুনালুপ্ত মানে লুপ্ত প্রায় হয়নি, আধুনালুপ্ত জীবদেহের সামগ্রিক বা আংশিক প্রস্তরীভূত আংশিক প্রস্তরীভূত অবস্থা অথবা জীবদেহের প্রস্তরীভূত অবস্থা অথবা জীবদেহের সামগ্রিক বা আংশিক ছাপ, জীবদেহের সামগ্রিক বা আংশিক
আংশিক ছাপ বা ছাঁচকে ছাপ বা ছাঁচকে বলা হয় হচ্ছে জীবাশ্ম। ঠিক আছে, জীবাশ্ম কিন্তু পরীক্ষায় দেয় যে জীবাশ্ম কাকে বলে, উদাহরণ দাও। তাহলে জীবাশ্ম বলা হয়ে থাকে যেমন জীবাশ্ম আর ইংলিশে বলা হয়ে থাকে হচ্ছে ফসিল। ফসিল ফসিল বলা হয়ে থাকে, জীবাশ্ম বা ফসিল বলা হয়ে থাকে। তাহলে ভূগর্ভের নিচে সুদীর্ঘ কাল যাবৎ সংরক্ষিত আধুনালুপ্ত জীবদেহ বা জীবদেহ অঙ্গের ছাপ বা ছাঁচকে বলা হয়ে থাকে জীবাশ্ম। এবার আর একটা দেয় জীবাশ্ম, আর একটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম। বলতে কি বোঝো? জীবন্ত জীবাশ্ম বলতে সুদূর অতীতে উৎপত্তি লাভ করেছে কিন্তু এখনো কোনো পরিবর্তন ছাড়াই পৃথিবীতে বিরাজমান, সেগুলিকে বলা হয়ে থাকে জীবন্ত জীবাশ্ম। তাহলে জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়ে থাকে? যেসব জীব সুদূরে অতীতে উৎপত্তি, তাহলে জীবন্ত জীবন্ত জীবাশ্ম। তাহলে জীবন্ত জীবাশ্ম কাকে বলা হয়? যে সমস্ত জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেছে। তাহলে যেসব জীব, যে সমস্ত জীব সুদূর অতীতে কি হয়েছে? উৎপত্তি লাভ করেছে, উৎপত্তি লাভ করেছে, সুদূর উৎপত্তির লাভ করেছে কোন রকম আকৃতির, কোন রকম আকৃতির পরিবর্তন ছাড়াই পৃথিবীতে আজও পৃথিবীতে বিরাজমান, আজও পৃথিবীতে বিরাজমান তাকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। জীবন্ত জীবাশ্ম বলা হয়। ঠিক আছে, এর কতগুলো উদাহরণ দেয়, জীবন্ত জীবাশ্মের কতগুলি উদাহরণ তোমাদের থেকে চাই যে জীবন্ত জীবাশ্মের উদাহরণ দাও। আমরা এই উদাহরণগুলো দেখব। যেমন সিলাকান্থ নামক এক ধরনের মাছ, এগুলো লিখে নাও উদাহরণগুলো। সিলাকান্থ, তাহলে উদাহরণ হচ্ছে সিলাকান্থ হচ্ছে এক ধরনের মাছ, সিলাকান্থ নামক এক ধরনের মাছ হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম। তারপরে পেরিপেটাস নামক একটা সন্ধিপদ প্রাণী, পেরিপেটাস এটা হচ্ছে সন্ধিপদ প্রাণী। তাহলে সন্ধিপদ প্রাণী, এগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তাহলে সন্ধিপদ প্রাণী আরো আছে, উপরের দিকে আমি লিখে দিচ্ছি। তোমার আছে ফেনেডন। ফেনেডনটা হলো হচ্ছে তোমার নামক সরীসৃপ। তাহলে হচ্ছে ফেনেডন, এটা হচ্ছে সরীসৃপ, এটা হচ্ছে এক ধরনের সরীসৃপ ফেনেডন। তারপরে আছে হংসচঞ্চু। হংসচঞ্চু হচ্ছে এক ধরনের স্তন্যপায়ী। তাহলে এরা হচ্ছে স্তন্যপায়ী, হংসচঞ্চু হচ্ছে এক ধরনের স্তন্যপায়ী। তারপরে আছে গিঙ্গো বাইলোবা। এই গিঙ্গো বাইলোবা হলো তোমার হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। এটা হচ্ছে
একটি ব্যক্তবীজী উদ্ভিদ। ব্যক্তবীজী উদ্ভিদ, এই কতকগুলো হচ্ছে জীবন্ত জীবাশ্মের আমি এক্সাম্পল লিখে দিলাম। ঠিক আছে, অনেক সময় দেয় যে সিলাকান্থ হলো কি জীবন্ত জীবাশ্ম, এরা হচ্ছে কি কি কোন প্রজাতি, এরা হচ্ছে একটা মৎস্য মানে মাছ, এরা হচ্ছে মাছের একটা জীবন্ত জীবাশ্ম। এইবার আমরা জীবাশ্ম সম্বন্ধে জানলাম, জীবাশ্ম কাকে বলে, জীবন্ত জীবাশ্ম তার উদাহরণ। এবার আমরা একটা জীবাশ্ম গঠিত প্রমাণ দেখবো, যেটা অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ বহন করে নিয়ে আসে। তোমাদের হচ্ছে মাধ্যমিকের সিলেবাসে আছে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ, যেটা অভিব্যক্তির সাপেক্ষে প্রমাণ বহন করে নিয়ে আসে। তাহলে আমরা দেখবো এবার হচ্ছে ঘোড়ার অভিব্যক্তি গঠিত অর্থাৎ জীবাশ্ম গঠিত প্রমাণ। তাহলে এখন দেখবো হচ্ছে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ। কিভাবে আধুনিক ঘোড়া, এখন যে আধুনিক ঘোড়াটা ইকুয়াস, এই ইকুয়াস ঘোড়াটা কিভাবে তার উৎপত্তি লাভ করেছে সেটা তার জীবাশ্ম গঠিত প্রমাণের মাধ্যমে দেখা যায়। ঠিক প্রথমে কোন যুগ থেকে কোন যুগে এসেছিল সেটা আমরা দেখব। আমি একটা একটা করে পয়েন্ট করে করে উল্লেখ করে দিচ্ছি। দেখো, প্রথমে ছিল ইওসিন যুগ। তাহলে ইওসিন যুগে যে ঘোড়াটা ছিল সেই ঘোড়াটার নাম ছিল ইওসিন যুগের ইওহিপাস। তাহলে প্রথমে যুগ এবং ঘোড়ার নাম। তাহলে প্রথমে এক নম্বর হচ্ছে প্রথম একদম আদি পুরুষে ছিল ইওসিন যুগ। ইওসিন যুগের আগে ওটা লিখে নেই। ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ অর্থাৎ অভিব্যক্তি মতবাদের সাপেক্ষে প্রমাণ। ঘোড়ার ঘোড়ার জীবাশ্ম গঠিত গঠিত প্রমাণ। তাহলে ঘোড়ার জীবাশ্ম গঠিত প্রমাণ অর্থাৎ এখন যে ঘোড়াটা ইকুয়াস ঘোড়াটা, এটা আগে কি রকম ছিল সেটা। তাহলে প্রথমে এক নম্বর হচ্ছে ইওসিন যুগ, ইওসিন যুগে ইওসিন যুগের ইওহিপাস, ইওসিন যুগের ইওহিপাস। ঠিক আছে, তাহলে তোমাকে এইরকম শর্ট কোশ্চেনও দিতে পারে যে ইওসিন যুগের ঘোড়ার নাম কি ছিল। ইওসিন যুগের ঘোড়ার নাম ছিল ইওহিপাস। তাহলে ইওসিন যুগের ঘোড়ার ইতিহাস সম্বন্ধে জানবো। তাহলে এদের আকৃতিটা ছিল অনেকটা শিয়ালের মতো। তাহলে আকৃতি কি ছিল, আকৃতি ছিল অনেকটা শিয়ালের মতো। তাহলে অনেকটা অনেকটা শিয়ালের মতো, শিয়ালের মতো। ঠিক আছে, তাহলে এদের দেখতে কিরকম ছিল, অনেকটা শিয়ালের মতো ছিল। উচ্চতা কত ছিল, উচ্চতা ছিল 30 সেন্টিমিটার ছিল। তাহলে এদের উচ্চতা ছিল 30 সেন্টিমিটার। আর পায়ের অবস্থান, জীবাশ্ম গঠিত করেছে পা। তাহলে পাটা কি রকম ছিল, এদের পা ছিল হচ্ছে তোমার অগ্রপদ, সামনের দিকে 4টে আঙুল ছিল আর পেছনের দিকে 3টে ছিল। তাহলে সামনে সামনে 4টি ও পেছনে পেছনে হচ্ছে 3টি করে আঙুল ছিল, 3টি করে আঙুল ছিল। ঠিক আছে, 3টি করে আঙুল ছিল। সব আঙুলগুলো কি করতো, সব আঙুলগুলোই ভূমি স্পর্শ করত। সব আঙুল ভূমি স্পর্শ করত, ভূমি স্পর্শ করত, ভূমি স্পর্শ করত। এবার দাঁত, দাঁতগুলো কি রকম ছিল এদের, এদের দাঁতগুলো ছিল হচ্ছে পোষক দাঁত ছিল, খাঁজবিহীন, মানে খাঁজ ছিল না। এখনকার দাঁত দেখবে এরকম এরকম
খাঁজযুক্ত হয়, কিন্তু আগে যে ঘোড়ার দাঁত ছিল সেই দাঁতগুলো খাঁজযুক্ত ছিল না। তাহলে পোষক দাঁত ছিল খাঁজবিহীন। পোষক দাঁত ছিল খাঁজবিহীন এবং সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। তাহলে পোষক দাঁত ছিল খাঁজবিহীন এবং সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট। সম্পূর্ণ কি ছিল? সিমেন্ট বিশিষ্ট ছিল। তাহলে এই ছিল ইওসিন যুগের ইওহিপ্পাসের বৈশিষ্ট্য। তারপরে ইওসিন যুগের পরে এসছে হচ্ছে অলিগোসিন যুগ। তাহলে আমরা এক এক করে দেখব। হলো ইওসিন যুগ হয়ে গেল, তারপরের যুগটা আসলো হচ্ছে অলিগোসিন যুগের হচ্ছে মেসোহিপ্পাস ঘোড়া। অলিগোসিন যুগের তারপরে আসলো হচ্ছে অলিগোসিন, 2 নম্বর হচ্ছে অলিগোসিন যুগের অলিগোসিন। তাহলে অলিগোসিন যুগের মেসোহিপ্পাস অলিগোসিন যুগের হচ্ছে ঘোড়ার নাম কি ছিল? মেসোহিপ্পাস ছিল। এর বৈশিষ্ট্যটা কি ছিল? আকৃতি। প্রথমে আকৃতি ছিল অনেকটা ভেড়ার মতো আকৃতি ছিল। তাহলে আকৃতি অনেকটা ভেড়ার মতো ছিল। তাহলে কিরকম দেখতে ছিল? ভেড়ার মতো দেখতে ছিল। উচ্চতা ছিল 60 সেন্টিমিটার। উচ্চতা ছিল কত? 60 সেন্টিমিটার। আর এদের পা, অগ্র এবং পশ্চাৎ উভয় পদে 3টি করে আঙুল ছিল। তাহলে অগ্র ও পশ্চাৎ পদে 3টি করে আঙুল বর্তমান ছিল। 3টি করে আঙুল বর্তমান ছিল। অর্থাৎ দেখো আগেরটায় প্রথম পদে হচ্ছে 4খানা ছিল, কিন্তু পরবর্তী যুগে এসে দেখা গেল 3টি করে আঙুল হয়ে গেল, অর্থাৎ একটা করে আঙুল অবলুপ্ত হয়ে গেল। এবার দাঁত হচ্ছে প্রসব দাঁত সামান্য খাঁজ বিশিষ্ট ছিল। তাহলে দাঁতগুলো কিরকম ছিল? দাঁত হচ্ছে পোষক দাঁত সামান্য খাঁজ বিশিষ্ট, সামান্য খাঁজযুক্ত ছিল। তাহলে সামান্য খাঁজযুক্ত ছিল অলিগোসিন যুগের মেসোহিপ্পাস। এটা কিন্তু আমরা সমস্ত কিছু জীবাশ্ম পতিত থেকে এগুলো আমরা পর্যবেক্ষণ করে দেখতে পাচ্ছি। তারপরে কিসের যুগ এলো? মায়োসিন যুগে মেরিচিপ্পাস। তারপরে যুগটা হচ্ছে মায়োসিন যুগ। তারপরের যুগে আসলো হচ্ছে মায়োসিন যুগের মেরিচিপ্পাস। তারপরে 3 নম্বর মায়োসিন যুগের মেরিচিপ্পাস। মায়োসিন যুগের কি হলো? মেরিচিপ্পাস। এর কি বৈশিষ্ট্য? প্রথমে আকৃতি, এর আকৃতিটা আবার একটু পরিবর্তন হলো, অনেকটা দেখতে টাট্টু ঘোড়ার মতো। তাহলে আকৃতি হচ্ছে অনেকটা টাট্টু ঘোড়ার মতো। তাহলে কিরকম দেখতে হলো? অনেকটা টাট্টু ঘোড়ার মতো দেখতে হলো। এবং উচ্চতা 100 সেন্টিমিটার হয়ে গেল উচ্চতা। আর এদের 3টি আঙুল ছিল প্রথম পদে, এবং তৃতীয় পদে 3টি আঙুল ছিল। তার ভিতরে তৃতীয় আঙুলটা খুবই শক্ত এবং মজবুত হলো। তাহলে হচ্ছে পা
পা ছিল হচ্ছে তোমার, এদের 3টি আঙুল ছিল, মাঝের আঙুল, এদের 3টি আঙুল ছিল, মাঝের আঙুল ভূমি স্পর্শ করত। ভূমি, মাঝের আঙুলটা কি হলো, ভূমি স্পর্শ করত ও ভূমি স্পর্শ করত ও খুরযুক্ত ও খুরযুক্ত, ঠিক আছে। মাঝে আর দাঁত, দাঁতগুলো কি ছিল, এদের দাঁতগুলো সাধারণত পোষক দাঁতগুলো ঘাস চিবানোর উপযোগী ছিল। তাহলে পোষক দাঁত ঘাস চিবানোর উপযোগী ছিল। তাহলে পোষক দাঁত ছিল ঘাস চিবানোর উপযোগী। আর দীর্ঘ ক্রাউন সমন্বিত পুরুপোষকযুক্ত পোষক দাঁতের অনুরূপ ছিল। পুরুপোষকযুক্ত দাঁতের অনুরূপ ছিল। তাহলে আমরা 3টে যুগ দেখলাম। তারপরে কি আসলো, তারপরে যুগটা আসলো তোমার হচ্ছে প্লায়োসিন যুগ। তারপরের যুগটা হচ্ছে, মুছে দিলাম, প্লায়োসিন যুগ। 4টে যুগ, তাহলে 4 নম্বর যুগ হচ্ছে প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস। 4 নম্বর প্লায়োসিন যুগের প্লায়োহিপ্পাস। প্লায়োসিন যুগের কি আসলো, প্লায়োহিপ্পাস। এরা কি ছিল, আকৃতিতে অনেকটা আধুনিক ঘোড়ার মতো, অনেকটা আধুনিক ঘোড়ার মতো, অনেকটা আধুনিক ঘোড়ার মতো, ঠিক আছে। এদের দেখতে কি হলো, অনেকটা আধুনিক ঘোড়ার মতো হলো। আর হচ্ছে এদের উচ্চতা হলো 120 সেন্টিমিটার। তাহলে এদের উচ্চতা হলো 120 সেন্টিমিটার। এবং পাগুলির ভিতরে মাঝের যে তৃতীয় আঙুলটা ছিল, সেই আঙুলটা খুরযুক্ত হলো এবং লম্বা হলো, বৃদ্ধি পেল। আর যে দুটো আঙুল ছিল, সেই দুটো আঙুল ছোট অবস্থায় ওই খুরের দুই পাশে অবস্থান করলো। এখন যেটা তোমরা দেখতে পাও, অর্থাৎ অনেকটা আধুনিক ঘোড়ার মতনই খুরের মতো দুপাশে অবস্থান করছে ছোট ছোট দুটো আঙুল, অর্থাৎ এটা অনেকটা আধুনিক ঘোড়ার মতো চলে আসলো। তারপরের যুগটা হলো প্লাস্টোসিন যুগের ইকুয়াস। এটাকে বলা হয় আধুনিক ঘোড়া। এটা হচ্ছে কোন যুগে হয়েছিল, প্লিস্টোসিন যুগে হচ্ছে ইকুয়াস। প্লিস্টোসিন যুগে কি আসলো, ইকুয়াস। এটাকে বলা কিন্তু হয় আধুনিক ঘোড়া। তাহলে এটা হচ্ছে আধুনিক ঘোড়া। আধুনিক ঘোড়া কি কি ছিল, এদের আকৃতি ছিল এখনকার ঘোড়ার মতো, অর্থাৎ এখন যে ঘোড়াগুলো দেখতে পাও সেই ঘোড়ার মতো, অর্থাৎ আকৃতি কি বলবো, তাহলে হচ্ছে এখনকার ঘোড়া হলো আধুনিক ঘোড়া। এখনকার ঘোড়া হলো আধুনিক ঘোড়া। উচ্চতা হচ্ছে 150 সেন্টিমিটার। তাহলে উচ্চতা হচ্ছে 150 সেমি।
এখন কিন্তু খুব বড় বড় ঘোড়া থাকে, দেড়শো শ্রেণী। পা হচ্ছে কি, এরা খুরযুক্ত হয়ে গেল। তাহলে পা, পা হচ্ছে এরা খুরযুক্ত, একক আঙুল বিশিষ্ট। এদের খুরযুক্ত হলো, খুরযুক্ত হলো, খুরযুক্ত হলো ও একক আঙুল বিশিষ্ট, ও একক আঙুল বিশিষ্ট, একক আঙুল বিশিষ্ট হচ্ছে ঘোড়া। মানে একটাই এখন দেখবে পা, যেটাকে খুর বলা হয়, একক আঙুল বিশিষ্ট পা। আর কি হলো, দাঁত হচ্ছে এদের পেশক ও পুরুপেশক। দাঁত হচ্ছে এদের পেশক ও পুরুপেশক, পেশক আর পুরুপেশক। পেশক আর পুরুপেশক উভয় সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট, উভয় সম্পূর্ণ সিমেন্ট বিশিষ্ট, সিমেন্ট বিশিষ্ট। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কতকগুলো, অর্থাৎ জীবাশ্ম ঘটিত প্রমাণের মাধ্যমে আমরা দেখলাম ঘোড়াটা কিভাবে তোমার আধুনিক ঘোড়া ইতিহাসে পরিবর্তিত হয়েছে। কেন এরা এইভাবে পরিবর্তিত হয়েছে তার কারণ, কারণ হলো ঘোড়া এরকম পরিবর্তিত হওয়ার প্রধান কতকগুলো কারণ, অর্থাৎ এই যে বিবর্তন ঘটেছে তার কতকগুলো বৈশিষ্ট্য বা কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে দ্রুত গতির জন্য। অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য যানবাহন হিসাবে ঘোড়া ব্যবহার করা হতো, অর্থাৎ দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। তাহলে হচ্ছে কি কি বৈশিষ্ট্য, তাহলে আমরা বলবো আধুনিক ঘোড়ার বিবর্তনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আধুনিক ঘোড়ার, আধুনিক ঘোড়ার বিবর্তনে উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি কি কি, বৈশিষ্ট্যগুলি লেখো। এটা কিন্তু মাধ্যমিকে দেয়, অনেকবার দেখেছি আমি, যে আধুনিক ঘোড়ার উল্লেখযোগ্য কি কি বৈশিষ্ট্য ঘটেছে। অর্থাৎ ওই রকম ভেড়া আকৃতির ঘোড়া থাকাটাই ভালো ছিল, তাহলে কেন 150 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট ঘোড়ার আবির্ভাব ঘটেছিল? তার কতগুলো কারণ হচ্ছে, এক নম্বর হচ্ছে দ্রুত গতির জন্য হচ্ছে ধারাবাহিক দৈর্ঘ্য, এক নম্বর হচ্ছে দ্রুত গতির জন্য, দ্রুত গতির জন্য ধারাবাহিক, ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি, দৈর্ঘ্য বৃদ্ধি, দ্রুত গতির জন্য ধারাবাহিক দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। তারপরে 2 নম্বর হচ্ছে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে, দৈর্ঘ্য বৃদ্ধি, তাহলে পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছে। 3 নম্বর হচ্ছে কি হয়েছে, শক্ত মাটিতে হাঁটার জন্য হচ্ছে পায়ের আঙুলের সংখ্যা কমে গেছে। তাহলে পায়ের আঙুলের সংখ্যা কমে গেছে, আঙুলের সংখ্যা হ্রাস, পায়ের আঙুলের সংখ্যা হ্রাস পেয়েছে। তারপরে কি হয়েছে, পায়ের 3টি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ, 4 নম্বর, পায়ের 3টি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ, তাহলে 3টি আঙুলের দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেয়েছে, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পেয়েছে। তারপরে কি হয়েছে, শক্ত ভূমিতে দৌড়ানোর জন্য খুরের আবির্ভাব ঘটেছে, শক্ত ভূমিতে দৌড়ানোর জন্য খুরের আবির্ভাব, খুরের আবির্ভাব। তারপরে হচ্ছে ঘাস চেবানোর জন্য কি হয়েছে, পোষক ও পুরুপোষক এর সৃষ্টি হয়েছে। তাহলে পোষক ও
পুরুপোষক, তাহলে পোষক ও পুরুপোষক ও ক্রাউনের আবির্ভাব ঘটেছে। ক্রাউনের আবির্ভাব ঘটেছে। ঠিক আছে, এই সমস্ত কারণগুলোর জন্য ঘোড়ার আদি পূর্বপুরুষ থেকে আধুনিক ঘোড়ায় পরিবর্তিত হয়েছে। ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আর যদি মনে করো যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি বা আরো বৃদ্ধি করি তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন বেলটা অন করে দেবে, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তোমার মোবাইলে পেয়ে যাবে। আর পুরোনো ভিডিওগুলি সাধারণত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।